We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. There you are. I'm going. Dhaka came under attack from all sides as the Indians pressed forward for a quick victory. Will you make any attempt at a conditional surrender? No, sir. The question is either we live or we die. बिल्कुल मेरे मन में कोई शक नहीं था कि अब सरेंडर कर, और मैंने सरेंडर डॉक्यूमेंट तैयार करके रखा था। I may appeal to the world. Millions of people will die. I may appeal to the world. Millions of people will die. ৭১ মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা কি ১ মিলিয়ন নাকি ৩ মিলিয়ন? যে বর্বর পাকিস্তানি হামলাকারীরা আমার ৩০ লক্ষ লোককে প্রায় হত্যা করেছে, বেশি হবে কম না। নাকি শেখ মুজিব ৩ লাখ বলতে গিয়ে ভুলে ৩ মিলিয়ন বলে ফেলেছিলেন? যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিলেন, একটু তো উনি ওটা ৩ মিলিয়ন বলে ফেলেছিলেন। ৩ লাখ এবং ৩ মিলিয়নের মধ্যে কনফিউশন থাকলেও পরবর্তীতে কিন্তু শেখ মুজিবের মাধ্যমেই ৩ মিলিয়ন তথা ৩০ লাখ শহীদের সংখ্যা এস্টাবলিশ হয় এবং শেখ মুজিবের উত্তরসূরিরা পরবর্তীতে এসে এটাকে আরো প্রমিনেন্ট ভাবে এস্টাবলিশ করে। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। স্মরণ করছে জাতীয় চার নেতা এবং ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনকে। যে ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু এস্টাবলিশমেন্ট বা ৩০ লক্ষ মানুষ নিহত হয়েছে ৭১ যুদ্ধে, এটা বেশিরভাগ বাংলাদেশিরাই বিশ্বাস করে না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপ্রধান জেনারেল জিয়ার স্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ লাখ সংখ্যাটাকে বিতর্কিত সংখ্যা মনে করেন। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এটা নিয়েও বিতর্ক আছে, নানা বই কিতাব আছে। যদিও বেগম জিয়ার এই মন্তব্যের কারণে বেগম জিয়াকে জেল খাটতে হয়েছে, কিন্তু ফ্যাক্ট হলো ৩০ লাখের দাবির পেছনে রাষ্ট্রের কাছে কোনো প্রপার এভিডেন্স বা জরিপ বা লিস্ট নেই। ৩০ লাখের তালিকা আছে আপনাদের কাছে, কার কাছে আছে? মোজাম্মেল হক সাহেবের কাছে আছেন, প্রধানমন্ত্রীর কাছে আছে, খালেদা জিয়ার কাছে আছে, মেননের কাছে আছে, না আমার কাছে নাই। এখন প্রশ্ন আসে ৩০ লাখ সংখ্যাটা যদি বিতর্কিত হয় তাহলে সত্য সংখ্যা কত? ১৯৭২ সালে পাকিস্তান থেকে মুক্ত হয়ে শেখ মুজিব যখন ঢাকায় আসেন তখন ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেয়া এক ইন্টারভিউতে শেখ মুজিব সর্বপ্রথম ৩০ লাখ নিহতের দাবি করেন। কিন্তু তৎকালীন বিবিসি বাংলা প্রধান সিরাজুর রহমান স্যার বলেন শেখ মুজিব ৩ লক্ষ এবং ৩ মিলিয়নের মধ্যে হয়তো গুলিয়ে ফেলেছে, কিন্তু ৩০ লক্ষ লোক আসলে মারা যায়নি। আবার অপরদিকে পাকিস্তানের হামদুর কমিশনের রিপোর্ট বলছে মাত্র ২৬,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিবিসি বাংলা প্রধান সিরাজুর রহমানের মতে শেখ মুজিব ৩ লাখকে বলে ৩ মিলিয়ন বলে ফেলেছিলেন, হয়তো সেটা শেখ মুজিব বুঝতে পারেনি। কিন্তু ইন রিয়েলিটি রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা প্রাবদা ৪ জানুয়ারিতে ছেপেছিল পাকিস্তান আর্মি এদেশে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। তখন তো শেখ মুজিব জেল থেকে ছাড়া পায়নি। এমনকি তারও আগে আমরা জানি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র নামে একটা স্যাটায়ার রেডিও শো প্রচার করা হতো। করাচি, লাহোর, পিন্ডির মছুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। বাঙালি পোলাপান বিচ্ছুরা ২৬৫ দিন ধরে বঙ্গাল মুলুকের কেদো আর প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গ্রুপ পাইয়া আরে বাড়ি রে বাড়ি। ওই স্যাটায়ার রেডিও শোতে ১৬ ডিসেম্বর পাক বাহিনী যখন আত্মসমর্পণ করে তখন চরমপত্রে পড়া হয়েছিল পাক বাহিনী সাদেশ পায় টিক্কা খান এই অর্ডার পায়া ৩০ লাখ বাঙালির খুন নিয়ে গোসল করলো। এই যে প্রাবদা চরমপত্র সহ আরো ২-১টা দেশ বিদেশি পত্রিকা যে ৩০ লাখ সংখ্যাটা আসলো, এটা কোথা থেকে আসলো? ১৯৭১ পরবর্তী বাংলাদেশে নিহতের সংখ্যা পর্যালোচনা করে মার্কিন সিআইএ অনুমান করে ২ লক্ষাধিক প্রাণহানি হয়েছে। একাডেমিক রিসার্চ গুলোতে ৫৮,০০০ থেকে ৫ লাখ নিহতের সংখ্যা পাওয়া যায়। ইন্ডিয়ান মিলিটারি অফিসিয়াল রায় দাবি করেছিল কয়েক লক্ষ লোক শহীদ হতে পারে, যদি স্পেসিফিক কোনো নাম্বার ছিল না। বিখ্যাত ভারতীয় লেখিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা সহযোগী শর্মিলা বোস গবেষণা করে দেখান নিহতের সংখ্যা ৫০,০০০ থেকে ১ লক্ষ। পলিটিক্যাল কমেন্টেটর এবং লেখক জগলুল হোসেন লিখেন শহীদের সংখ্যা মূল্যায়নের জন্য গাজী গোলাম মুস্তফাকে দায়িত্ব দেয়া হলে ৯ মাস গবেষণার পর ৬০,০০০ নিহতের লিস্ট দিতে পেরেছিল। কিন্তু শেখ মুজিব সেই লিস্ট পেয়ে গণনা বন্ধ করে দিতে বলেন এবং কাগজগুলো নষ্ট করে দিতে বলেন। শেখ মুজিবের কোন এক অসৎ উদ্দেশ্যের কারণে ওই জরিপটা প্রকাশ পায়নি। ফলশ্রুতিতে আমরা যখন
যখন মুখস্থ 30 লাখ নিহত হয়েছে বলে দাবি করেছি, সেটা আন্তর্জাতিকভাবে কোথাও স্বীকৃতি পায়নি। এমনকি জাতিসংঘ 1971 সালে পাকিস্তান বাহিনী কর্তৃক এই দেশে যে ম্যাসাকার হয়েছে, অ্যাট্রসিটি হয়েছে, রিফিউজি ক্রাইসিস হয়েছে, সেগুলো রিকগনাইজ করলেও 30 লক্ষ নিহতের দাবিকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি। 1971 সালে 26শে মার্চ প্রথম প্রহর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত টোটাল 262 দিন। এই 30 লক্ষ সংখ্যাকে আমরা যদি 262 দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা দ্বারা 11,450.38। তার মানে পাকিস্তান বাহিনীকে প্রতিদিন 11,450 জন মানুষকে হত্যা করতে হয়েছে এবং এটা টানা 268 দিন পর্যন্ত করতে হয়েছে, যেটা ফ্যাকচুয়ালি অসম্ভব। আমরা যদি 71 যুদ্ধে নিহতের সংখ্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করি তাহলে দেখি নাজি জার্মানি 6 বছরে তাদের কাছে সকল ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র প্রযুক্তি থাকার পরেও 60 লাখ ইহুদিদেরকে হত্যা করেছে। আমরা যদি এই 60 লাখকে 6 বছরের দিন দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা হয় 2739.72। এখন আমরা যদি বলে বসি নাজি জার্মানি থেকেও 71 যুদ্ধে পার ডেতে 4 গুণ বা 3 গুণ বা 5 গুণ বেশি হত্যা হয়েছে, এখানে শুনতে এটা কিছুটা উদ্ভট শোনাবে না? উদ্ভট হলেও সত্য। এই 30 লাখের দাবির মাধ্যমে আমরা ওই একই দাবিটাই করতেছি যে নাজি জার্মানি চাইতেও পার ডে 4 গুণ বেশি আমাদের এখানে হত্যা হয়েছে। এরকম আরো অসংখ্য ডেটা, একাডেমিক রিসার্চ, এক্সাম্পল, ফ্যাক্ট আমাদের 30 লাখ সংখ্যাটাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। তাই আজকের ভিডিওতে আমরা পলিটিক্যাল এজেন্ডা মুক্ত হয়ে নন বায়াসড একদম নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখার চেষ্টা করব 1971 সালে কত মানুষ নিহত হয়েছেন। সংখ্যাটা যদি 30 লাখ না হয় তাহলে আসল সংখ্যা কত? 30 লাখ সংখ্যাটা কোথা থেকে আসলো? 30 লাখ এস্টাবলিশমেন্টের পেছনের মাস্টার মাইন্ড কারা? এবং গত 50 বছরে কেন আমরা একটা নিরপেক্ষ শহীদের লিস্ট তৈরি করতে পারলাম না? 47 দেশভাগের পর থেকে ভারত নানাভাবে চেষ্টা করেছে পাকিস্তানকে ভেঙে দিতে এবং রয়ের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একরকম সফলতার মুখ দেখে 1971 সালে। এবং এটা কোনো কনস্পিরেসি না। এই অঞ্চলে যখন যুদ্ধটা লেগে যায় বা যুদ্ধটা বেঁধে যায় তখন ভারত বলেছিল পাকিস্তানকে ভাগ করে দিতে তাদের 8 থেকে 9 মাসের মতো সময় লাগবে এবং আলটিমেটলি সেটাই হয়েছে। 9 মাসের মাথায় পাকিস্তান ভেঙে গেছে। আর এই 8 থেকে 9 মাসের মধ্যে পাকিস্তানকে ভাঙার জন্য ভারত কি না করেছে? মুক্তিযোদ্ধাদের ভারতের ভিতরে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, এমনকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইস্ট পাকিস্তানের ভেতর ঢুকে পাকিস্তানি সোলজারদের এগেইনস্টে যুদ্ধ পর্যন্ত করেছে। कि मैंने आपको ट्रेनिंग दी है, मैंने हथियार दिया है, मैंने प्लान बनाया है, एक चीज नहीं दी, मेरा दिल। अब मैं अगली दफा मिलूंगा आपको तो पाकिस्तान के अंदर मिलूंगा। এন্ড অফ দ্য ডে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের মানুষ লাখ লাখ মানুষের জীবন দেওয়ার পর পাকিস্তান বাহিনী যে সারেন্ডার করেছে সেই সারেন্ডার কিন্তু কোনো বাঙালির কাছে করে নাই। সেই সারেন্ডার করেছে ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে। এবং জেনারেল নিয়াজির যে কাগজে সইয়ের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম নিয়েছে সেই দলিলও বাংলাদেশের হাতে নেই। সেই দলিল দিল্লির জাদুঘরের শোভাবর্ধন করছে। बिल्कुल मेरे मन में कोई शक नहीं था कि अभी लड़ाई सरेंडर कर, और मैंने सरेंडर डॉक्यूमेंट तैयार करके रखा था। ये सरेंडर डॉक्यूमेंट मैंने बनाया था। मैंने मिस्टर हक्सर जो थे प्राइम मिनिस्टर साहब के सेक्रेटरी, उनको भी दिखाया था। मिस्टर KB लाल जो डिफेंस सेक्रेटरी थे उनको भी दिखाया था। और जब बिल्कुल अंत में हो गया उस वक्त मैंने ये सरेंडर डॉक्यूमेंट टेलीफोन पे ईस्टर्न आर्मी के चीफ ऑफ स्टाफ को डिक्टेट किया और मैंने कहा ये 4 कॉपी बनाओ इसकी। एक कॉपी न्याजी को देना, एक जनरल जगजीत सिंह साहब को देना और 2 मेरे पास भेज देना। एक सरकार को दूंगा और एक मेरे दफ्तर में रहेगा। ফুর্তি করে সারেন্ডারের কাগজ ভাগ করে নিচ্ছে, নিজের পার্সোনাল বেডরুমে রাখতেছে। কিন্তু যারা এই 9 মাসে জীবন দিল তাদের ভাগেটা কোথায়? যেহেতু ভারত পাকিস্তান ন্যারেটিভ মতে তারাই বড় দুইটা গোষ্ঠী এবং পাকিস্তান যেহেতু ভারতের কাছে পরাজিত হয়েছে সেহেতু পাকিস্তান এখানে যে বর্বরতা চালিয়েছিল সেই সংখ্যাটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া বা 30 লাখের যে ন্যারেটিভটা বিল্ড করা, এই বিল্ডের পেছনে ইন্ডিয়ার যে একটা রোল থাকবে, যেহেতু ইন্ডিয়া বিজয়ী গোষ্ঠী সেটা অনুমেয়ই। কিন্তু আমরা যদি শুরু থেকে শুরু করি, তৎকালীন BBC বাংলা প্রধান সিরাজুর রহমানের মতে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর তিনিই প্রথম বাংলাদেশি ছিলেন যে কিনা শেখ মুজিবের সাথে দেখা করেছিলেন। শেখ মুজিব হতাহতের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন কত হতাহত হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবে পত্রপত্রিকা ও ভারতীয় রিপোর্ট থেকে অনুমান করছেন 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে। পরবর্তীতে শেখ মুজিব ডেভিড ফ্রস্টকে দেয়া এক ইন্টারভিউতে 30 লাখ বলে ফেলেছিলেন। যে কত লোক মারা গেছে রে, আমি বললাম যে মারা গেছে তো কোনো হিসাব কেউ করেন নাই। তবে বিভিন্ন মিডিয়া থেকে ওই যে বিদেশি পত্রিকাগুলো যাচ্ছে, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন, সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। যাই হোক, পরে উনি বলেছিলেন
ইয়েকে ডেভিড ফ্রস্টকে 3 মিলিয়ন। আমার মনে হয় যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিলেন, একটু ভ্যাবলা গোছের ছিলেন, তো উনি ওটা যে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন এবং অনেক লোক এখনো সেই জন্যই বলে 3 মিলিয়ন মানে 30 লাখ লোক মারা গেছে। আসলে সেটা মারা যায়নি। এখানে আমাদের মনে রাখতে হবে, পাকিস্তান থেকে ছাড়া পাওয়ার পর শেখ মুজিব যখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে নামেন তখন শেখ মুজিবকে একমাত্র রিসিভ করেন ভারতীয় হাই কমিশনার আপাবাই পান্থ, এবং পরবর্তীতে শেখ মুজিব দিল্লি হয়ে ঢাকায় আসে। ঢাকায় আসার পর শেখ মুজিব যতগুলো ইন্টারভিউ দিয়েছিলেন সবগুলোতে 30 লক্ষ বলেছিলেন। যে বর্বর পাকিস্তানি হামলাকারীরা আমার 30 লক্ষ লোককে প্রায় হত্যা করেছে, বেশি হবে কম না। এমনকি দুই একটা ইন্টারভিউতে আরো বাড়িয়ে 35 লাখও বলেছিলেন। বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ওরিয়েনা ফেলাসি তার বই ইন্টারভিউ উইথ হিস্টোরিতে শেখ মুজিব থেকে নিয়ে একটা ইন্টারভিউ ছাপেন। 2 দিন হয়রানি করার পর ওরিয়েনা ফেলাসি যখন শেখ মুজিবের রুমে প্রবেশ করে সাথে সাথেই শেখ মুজিব চেঁচানো শুরু করে, হারি আপ, কুইক, আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, ইজ দ্যাট ক্লিয়ার? দ্য পাকিস্তানিজ হ্যাভ কিলড 3 মিলিয়ন পিপল, ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস, 3. ওরিয়েনা ফেলাসি বলেন তিনি জানেনই না শেখ মুজিব 30 লাখের দাবি কিভাবে করছেন। ভারতীয়রা পর্যন্ত ভিকটিমের সংখ্যা 10 লাখের উপর কখনো বলেনি। ফেলাসি আরো বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, আমি জানতে চাই। তখন শেখ মুজিব চেঁচিয়ে বলেন, শোনো, সে জানতে চায় না, তোমার কোনো কিছু চাওয়ার অধিকার নাই, ইজ দ্যাট ক্লিয়ার? এভাবে শেখ মুজিব পরবর্তীতে একের পর এক বিদেশি সাংবাদিকদের কাছে 30 লাখ সংখ্যাটা এস্টাবলিশ করতে শুরু করে। এমনকি পরবর্তীতে বিবিসি প্রধান সিরাজুর রহমানকে দেয়া এক ইন্টারভিউতেও শেখ মুজিব 30 লাখ নিহত হয়েছে বলে দাবি করে। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র সচিব সাইয়েদ আনোয়ারুল করিম চৌধুরী 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে শেখ মুজিব ট্রিম্প অ্যান্ড ট্র্যাজেডি বইয়ে লিখেন, মুক্তিযুদ্ধের সময় নিহত বাঙালির সংখ্যা সম্পর্কে 1972 সালের জানুয়ারিতে মুজিব ডেভিড ফ্রস্টের কাছে যে 30 লাখের কথা উল্লেখ করেছিল তা ছিল অতিরঞ্জিত। এই সংখ্যাটি তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাবদার একটি নিবন্ধ থেকে নিয়েছিলেন। আমেরিকান সাংবাদিক যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন এই অঞ্চলটাতে ছিলেন, উইলিয়াম জে ড্রুমন্ড দ্য টাইম পোস্টে লিখেছেন, বাংলাদেশ ম্যাসাকার্স ক্লেম এক্সাজারেটেড। ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড মার্শাল শ্যাম ম্যানকেশ, যার ভাষায় যিনি এই সারেন্ডারের মাস্টার মাইন্ড ছিলেন, তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের 30 লাখ নিহতের সংখ্যাটা ওয়েল নোন ফ্যাক্ট হলেও সংখ্যাটা চরম অবিশ্বাস্য। এমনকি জেনারেল নিয়াজি যার কাছে সারেন্ডার করে জেনারেল জগজিৎ সিং আরোরাও এক ইন্টারভিউতে বলেন, আমরা সবাই জানতাম যে পাকিস্তান সেনাবাহিনী প্রায় 10 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। জেনারেল আরোরা 30 লক্ষ নিহতের দাবিকে অ্যাবসুলেটলি ইম্পসিবল বলে উড়িয়ে দিয়েছেন। আরো ইন্টারেস্টিং কথা হলো, শেখ মুজিব যখন পাকিস্তান থেকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে নামে তখন ভারতীয় হাই কমিশনার আপাবাই পান তাকে রিসিভ করে লন্ডনের ক্লারিস হোটেলে নিয়ে যান। সে হোটেলে কয়েক ডজন সাংবাদিকের সামনে শেখ মুজিব একটা ব্রিফিং করে। ওই ব্রিফিং এ শেখ মুজিব স্পষ্টভাবে বলেছিল মিলিয়নস অফ পিপল মারা গেছে। I may appeal to the world. Millions of people will die. এখানে কিন্তু শেখ মুজিব স্পেসিফিক কোন নাম্বার যেমন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন বলে নাই। শেখ মুজিব অনুমান করেছিল যে কয়েক লক্ষ মানুষ মারা যেতে পারে। কিন্তু পরবর্তীতে শেখ মুজিব যখন লন্ডন থেকে দিল্লি নেমে সেখানে ইন্দিরা গান্ধী এবং প্রধান রামনাথ কাওয়ের সাথে স্পেশাল মিটিং সেরে ঢাকায় আসেন। ঢাকায় আসার পর থেকে শেখ মুজিব স্পেসিফিক 3 মিলিয়ন বলতে শুরু করেন। দিল্লি থেকে ঢাকায় আসার পর সর্বপ্রথম আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে শেখ মুজিব ডেভিড ফ্রস্টকে ইন্টারভিউ দেয়। ওই ইন্টারভিউতে 3 মিলিয়ন বলেছিল। পরবর্তীতে ওরিয়েনা ফেলাসিকে ওই যে ধমক দিয়ে 3 মিলিয়ন গেলানোর চেষ্টা করেন। কিন্তু ফ্যাক্ট হলো এই যে শেখ মুজিব বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বা বিদেশি সাংবাদিকদের কাছে 3 মিলিয়ন দাবি করছেন। এই দাবির পেছনে শেখ মুজিবের হাতে কোনো এভিডেন্স, কোনো জরিপ বা কোনো শহীদের লিস্ট ছিল না, শুধুমাত্র প্রাবদা, চরমপত্র বা 2-1টা পত্রিকার শিরোনাম ছাড়া। প্রাবদা পূর্বদেশ কিংবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই 30 লাখ সংখ্যাটা কোথা থেকে আসলো সেটাতে একটু পরে আসছি। কিন্তু তার আগে আমরা যদি দেখার চেষ্টা করি মুক্তিযুদ্ধ সময়কালীন পত্র পত্রিকাগুলোতে, আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলোতে শহীদের সংখ্যা কত ছিল। 1971 সালের 25শে মার্চ রাত থেকে পাকিস্তান বাংলাদেশে অপারেশন সার্চলাইটের মাধ্যমে যে গণহত্যা শুরু করে সেটা বিশ্ব পরিমণ্ডলে প্রথম তুলে ধরে ব্রিটিশ ভারতীয় সাংবাদিক অ্যান্থনি মাসক্যানহাস। 13 জুন ব্রিটেন দ্য সানডে টাইমসে মাসক্যানহাস জেনোসাইড শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ হলে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে সাড়া পড়ে। মাসক্যানহাস তার ওই প্রতিবেদনে জুন মাস পর্যন্ত পাকিস্তানের ব্রুটালিটির চিত্র বর্ণনা করেন। তার মতে জুন পর্যন্ত 1,76,000 জন নিহত হয়েছিল। মাসক্যানহাস এটাও বলেন পূর্ববঙ্গের যত জায়গায় তিনি ঘুরেছেন সবখানে বলা হয়েছে মৃতের সংখ্যা 1 লাখের বেশি হতে পারে। এবার আমরা যদি মুক্তিযুদ্ধ চলাকালীন অন্যান্য আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলোর পরিসংখ্যান দেখি, নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে 28 মার্চ 1971 পর্যন্ত 10,000 মানুষকে হত্যা করা হয়। আবার 29 তারিখের রিপোর্ট বলছে 5 থেকে 7,000 মানুষকে ঢাকায় হত্যা করা হয়েছে। এপ্রিলের 1 তারিখের রিপোর্ট বলছে 35,000 লোককে ঢাকায় হত্যা করা হয়েছে। দ্য বাল্টিমোর সান মে মাস পর্যন্ত টোটাল সংখ্যা বলেছে 0.5 মিলিয়ন। ওয়াশিংটন ডেইলি নিউজ জুন মাস পর্যন্ত টোটাল বলেছে 0.2 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক
রিপোর্টও জুন মাসের একই সংখ্যা বলতেছে। নিউ ইয়র্ক টাইমস জুলাই পর্যন্ত বলছে টোটাল 0.20 থেকে 0.25 মিলিয়ন। নিউজউইক আগস্ট পর্যন্ত টোটাল সংখ্যা বলতেছে 0.25 মিলিয়ন বা 2.5 লাখ। টাইম সেপ্টেম্বর মাসে টোটাল বলছে 0.20 থেকে 1 মিলিয়ন। দেশ স্বাধীন হওয়ার পর মার্চ 1972 সালে নিউজউইক সর্বশেষ পরিসংখ্যান দাবি করেছে 1.5 মিলিয়ন বা 15 লাখ। সো যুদ্ধ চলাকালীন সময় আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলোর রিপোর্টের যে সংখ্যা, সেই সংখ্যাও বাংলাদেশের দাবি করা সংখ্যার কাছাকাছিও নাই, মানে ধারে কাছেও নাই। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ যেহেতু 3 মিলিয়ন বা 30 লাখ দাবি করে বসছে, সেটা বিপরীতে পাকিস্তান কর্তৃপক্ষ কি বলছে? 1971 সালে যুদ্ধে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা নির্ণয়ের জন্য পাকিস্তান 1972 সালে প্রধান বিচারপতি হামদুর রহমানের নেতৃত্বে হামদুর কমিশন গঠন করে। ওই কমিশনের রিপোর্ট বলছে বাংলাদেশ যে পরিসংখ্যানটা দাবি করেছে, পরিসংখ্যানগুলো স্পষ্টতই অতিরঞ্জিত। পাকিস্তানের দাবি মতে 26,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে পাকিস্তানি আর্মির হাতে। বাংলাদেশের 30 লক্ষ নিহতের দাবি যেমন অতিরঞ্জিত, তেমন পাকিস্তান কর্তৃপক্ষের মাত্র 26,000 নিহতের দাবিও জাস্ট একটা ফালতু সংখ্যা, ফালতু ফিগার। তো এখানে বাংলাদেশ এবং পাকিস্তান দুই পক্ষেরই সংখ্যা নিয়ে রাজনীতি কিন্তু স্পষ্ট। এবার আমরা দুই পক্ষের রাজনীতিকে আলাদা রেখে, মানে দুই পক্ষের যে সংখ্যা নিয়ে রাজনীতি সেটাকে সরে রেখে যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের যুদ্ধ নিয়ে, বাংলাদেশের নিহতের সংখ্যা নিয়ে যে একাডেমিক রিসার্চগুলো হয়েছে, ইনস্টিটিউশনাল গবেষণাগুলো হয়েছে, সেই গবেষণাগুলো থেকে জানার চেষ্টা করব মুক্তিযুদ্ধে প্রকৃতপক্ষে কত মানুষ নিহত হয়েছিল। 1971 সালের যুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে যারাই গবেষণা করেছেন, যে প্রতিষ্ঠানগুলো গবেষণা করেছেন, তারা একটা টোটাল ফিগার দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা এটাও বলেছেন যে মুক্তিযুদ্ধে 3 ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বা 3 ধরনের মানুষ নিহত হয়েছে। 1, পাকিস্তান বাহিনীর হাতে বাঙালি মুক্তিযুদ্ধ ও বেসামরিক নাগরিক, বাঙালি মুক্তিযোদ্ধার হাতে পাকিস্তানি সৈন্য, বাঙালি মুক্তিযোদ্ধাদের হাতে দেশ স্বাধীন হওয়ার পর বিহারি হত্যা। বিহারি হচ্ছে সেই সকল মুসলমান যারা মূলত ভারতের বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এলাকা থেকে 1947-এর দেশভাগের পরে পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন মুসলিম বলে। যুদ্ধ চলাকালীন সময় বিহারিদের অনেকে রাজাকার বাহিনীতে অংশ নেন। ফলে দেশ স্বাধীন হওয়ার পর কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে সর্বনিম্ন 60,000 থেকে সর্বোচ্চ 5 লাখ বিহারিকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ আছে। সো আমরা যখন গবেষণাগুলো থেকে 1971 সালে নিহত টোটাল সংখ্যাটা ফাইন্ড আউট বা ফিগার আউট করার চেষ্টা করব, এর মধ্যে কিন্তু বিহারিরাও থাকবে। এই সংখ্যাটা হোক 50,000 কিংবা 5 লাখ, অর্থাৎ টোটাল সংখ্যাটার মধ্যে সবাই কিন্তু বাঙালি ছিল না, তার মধ্যে বিহারিরা অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধ পরবর্তী সময়ে গবেষণা করে আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ রিপোর্টে বলা হয় 2 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট এবং সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে 1900 সাল থেকে সকল যুদ্ধের মৃত্যুর সংখ্যা সম্পর্কে প্রত্যক্ষদর্শী মিডিয়া রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে তারা একটা গবেষণা করেছে। তারা অনুমান করছেন যে 1971 সালে বাংলাদেশের যুদ্ধে প্রায় 58,000 মানুষ মারা গিয়েছিল। এখানে বাঙালি এবং নন বাঙালিও ছিল। এরপর সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের শিক্ষাবিদদের দ্বারা পরিচালিত একটি টিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনসংখ্যা জরিপ বিশ্লেষণ করে 2008 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটা গবেষণা প্রকাশ করে। ওই গবেষণার রিপোর্ট বলছে 1971 সালে যুদ্ধের আঘাতের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 2,69,000। এই গবেষণাটা আমার কাছে পার্সোনালি অধিক গ্রহণযোগ্য মনে হয়েছে। কেন? কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গবেষণা করেছে তারা শুধুমাত্র বাংলাদেশ নিয়ে করেনি। তারা গত 50 বছরে অর্থাৎ 1950 থেকে 2002 পর্যন্ত মোট 13টি দেশে যুদ্ধের কারণে হতাহত হওয়া জরিপ নিয়ে গবেষণা করেছে এবং তাদের ডাটাগুলো এতটাই অ্যাকুরেট যেটা আপনাকে ইমপ্রেস করবে। সো এই ক্রেডিবল গবেষণার জরিপ বলছে যুদ্ধে নিহতের সংখ্যা 2,69,000। দেশ স্বাধীন হওয়ার ইমিডিয়েট সময় অর্থাৎ 1976 সালে তৎকালীন করলা হসপিটাল বর্তমানে ICDDRB এর 3 জন গবেষক একদম বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম ভিজিট করে পরিদর্শন করে 1971 নিহতের সংখ্যা নিয়ে একটা গবেষণা করেন। 3 জন গবেষকদের মধ্যে জর্জ টি কার্লিন, ডক্টর লিঙ্কন সি চেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক ছিলেন। এমনকি তাদের গবেষণাটি পপুলেশন স্টাডিজ নামক একটি প্রেস্টিজিয়াস জার্নালে প্রকাশ হয়। তাদের গবেষণা মতে 5 লাখের কাছাকাছি মানুষ মারা গিয়েছিল 71 যুদ্ধে। আমার কাছে পার্সোনালি এই পরিসংখ্যানটা 5 লাখের পরিসংখ্যানটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে এবং এই গবেষণাটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। কেন মনে হয়েছে? নট বিকজ অফ তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক। কারণ হচ্ছে গবেষণাটা যখন করা হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইমিডিয়েট সময়। সেই সময় পর্যন্ত এভিডেন্স গুলো তর তাজা ছিল। যারা স্বজন হারিয়েছে তাদের মধ্যে সেই ক্ষত ছিল, তাদের মধ্যে সেই ব্যথা ছিল। এমনকি অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে
হচ্ছে। তো সেই বেদনাগুলো মানুষের মধ্যে ছিল, এবং যেহেতু রিসার্চটা ইমিডিয়েট সময়ের মধ্যে করা হয়েছে সেহেতু অ্যাকুরেট ইনফরমেশন পাওয়ার সম্ভাবনাও অনেক অনেক বেশি রাদার দেন অন্যান্য গবেষণাগুলো যেগুলো মুক্তিযুদ্ধের অনেক অনেক পরে করা হয়েছিল। আরো একটা একাডেমিক রিসার্চ আছে যেখানে পুরো 20 শতাব্দীর প্রধান যত বড় যুদ্ধ হয়েছে সেগুলোর মৃত্যুর সংখ্যা নিয়ে গবেষণা করা হয়েছে। তারা বলছে পুরো 20 শতাব্দীতে মৃতের সংখ্যা 1 মিলিয়নের বেশি কিন্তু 5 মিলিয়নের কম। তো এখানে যখন তারা এতগুলো যুদ্ধের টোটাল নিহতের সংখ্যা বলতেছে 5 মিলিয়ন, সেখানে আমরা যখন একাই দাবি করে বসছি যে 3 মিলিয়ন, তখন সংখ্যাটা তো আনএক্সেপ্টেড হবে। কিন্তু ইন্টারেস্টিংলি তারা সংখ্যাটা বলছে 1.25 মিলিয়ন, মানে হচ্ছে 12,50,000 মানুষ নিহত হয়েছে। তো এখানে আন্তর্জাতিক একাডেমিক ইনস্টিটিউশনাল রিসার্চ গুলো থেকে গবেষণাগুলো থেকে আমরা পেয়েছি সর্বনিম্ন 58,000, যেটা নরওয়ের পিস রিসার্চ এবং সুইডেনের উপসালা দিয়েছিল, এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমরা 1.25 মিলিয়ন, যেটাও 3 মিলিয়নের ধারে কাছেও নেই। এবার আমরা তৎকালীন অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যারা ফিল্ড ভিজিটর ছিল, সাংবাদিক বা অন্যান্য গবেষক অ্যানালিস্টদের বই থেকেও তাদের গবেষণা থেকে দেখার চেষ্টা করব নিহতের সংখ্যাটা কত ছিল। অ্যান্থনি মাসকারেনাস, যিনি বিশ্ব পরিমণ্ডলে প্রথম জেনোসাইডের কথা তুলে ধরেছিলেন, তার দুটি বই বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ লেগাসি অফ ব্লাড বইয়ে মাসকারেনাস লিখেন, পূর্ব পাকিস্তানের 10 লাখের বেশি মানুষ পশ্চিম পাকিস্তানের হাতে নিহত হয়েছে। হেরিটেজ ফাউন্ডেশন এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস মনে করেন, মোট মৃত্যুর সংখ্যা 5 লাখ থেকে 30 লক্ষেরও বেশি দাবি করে বছরের পর বছর ধরে এই সংখ্যা রাজনৈতিক হয়ে উঠেছে। সংখ্যা যাই হোক না কেন, স্পষ্টতই পাকিস্তান বাঙালির জনগণের উপর ব্যাপক নৃশংসতা করেছে। আমি মনে করি আমাদের বলতে হবে যে পাকিস্তান যে সংখ্যা দাবি করেছে সংখ্যাটা তার চাইতে বেশি। বিবিসির একটি রিপোর্টও বলছে বাংলাদেশ নিহতের সংখ্যা 3 মিলিয়ন বললেও স্বাধীন গবেষকরা এই সংখ্যাটা 5 লাখ পর্যন্ত বলেই মনে করেন। সো কোথায় স্বাধীন গবেষকদের রিসার্চ করা রিসার্চে বলতেছে 5 লাখ আর শেখ মুজিবের সংখ্যা বলছে 30 লাখ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972 সালের 3 জানুয়ারিতে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 10 লক্ষ দাবি করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় ভারত ও পাকিস্তানে থাকা মার্কিন গবেষক প্রফেসর সাংবাদিক উইলিয়াম জে ড্রুমন্ড মনে করেন 30 লাখ নিহতের দাবি চরম অতিরঞ্জন। You get into this point of separating dogma from proof, and the problem was that the case of the Bengalis wound up being dogma, and it was reinforced. They believed this, and it was true because they believed it. But proof, no, you couldn't prove that, and it was outside anybody's reason to think that they could pull off an extermination of millions of people. It was just not possible. তিনি দাবি করেন নাজি জার্মানির হাতে সকল ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র থাকার পরেও তাদের 5 বছরের বেশি সময় লেগেছিল 6 মিলিয়ন ইহুদি হত্যা করতে, আর পাকিস্তানের মতো পিছিয়ে পড়া দেশ মাত্র 9 মাসেই 3 মিলিয়ন মানুষকে হত্যা করতে পারবে তা অবিশ্বাস্য। তারা তো ভারতের সাথে মাত্র 2 সপ্তাহে হেরে গিয়েছিল। গার্ডিয়ানের বিখ্যাত আমেরিকান সাংবাদিক পিটার গিলের মতে শেখ মুজিবস উইল ফিগার অফ 3 মিলিয়ন বেঙ্গলিজ কিল্ড ডিউরিং দোজ 10 টেরিবল মান্থস ইজ অ্যাট লিস্ট 20 টাইমস হাই। যদি তা না হয় তাহলে 50 থেকে 60 গুণ বেশি। আমরা যতগুলো ইনস্টিটিউশনাল রিসার্চ দেখিয়েছি সেখানে তারা যে সংখ্যাটা বলেছে, এবং পিটার গিলস যে বলছে যে শেখ মুজিব যে 30 মিলিয়ন দাবি করেছে সেটাও অন্তত পক্ষে 3 থেকে 4 গুণ বেশি। সো ওই একাডেমিক রিসার্চার পিটার গিলের মন্তব্য কিন্তু প্রায় একই জায়গায় এসে মিলেছে। এবার আমরা যদি 71 মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে গবেষণা করা গবেষকদের বই থেকে দেখি, তাহলে আন্তর্জাতিক গবেষক ইতিহাসবিদ রিচার্ড সিজন এবং লিও রোজ তাদের লেখা বই পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ বইয়ে 1971 সালে যুদ্ধে নিহতের সংখ্যা 1 লাখ থেকে 3 লাখ বলে উল্লেখ করেছেন। বিখ্যাত ভারতীয় সাংবাদিক, একাডেমিক গবেষক, হার্ভার্ড পিএইচডি, অক্সফোর্ড টিচার শর্মিলা বসু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে ডেড রিনকিং মেমোরিজ অফ দ্য 1971 ওয়ার নামক একটি বই প্রকাশ করেন। বইয়ের গবেষণার জন্য শর্মিলা বসু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে তথ্যপাত্র সংগ্রহ করেন, প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীদের থেকে ইন্টারভিউ নেন, যেটা তিনি তার বইয়ে তুলে নিয়ে এসেছেন। শর্মিলা বোসের অনুমান যুদ্ধে 50,000 থেকে 1 লক্ষ নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে কমব্যাটেন্ট, নন কমব্যাটেন্ট, বাঙালি, নন বাঙালি, হিন্দু এবং মুসলমান, ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাও ছিল। I believed it. Everyone said so. But there was a point when I realized it was not true. And I remember the shock and disbelief that I felt. শর্মিলা বোস মনে করেন বাংলাদেশের দাবি করা সংখ্যাটা অতিরঞ্জিত। এই দাবির পেছনে বাংলাদেশের হাতে কোনো জরিপ নেই, তবে এই অতিরঞ্জন বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। শর্মিলা বোসের এই গবেষণাধর্মী বই প্রকাশ পাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের দিক থেকে ব্যাপক সমালোচনার শিকার হন, এবং ওই যে 22% পাকিস্তানের দিক থেকে শর্মিলা বোস ব্যাপক প্রশংসাও কুড়ান। বিখ্যাত আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ গবেষক ডক্টর রডলফ জোসেফ রোমেল বিশ্বজুড়ে সরকার দ্বারা সংগঠিত
গণহত্যা, অপহরণ, নির্যাতন এবং জোরপূর্বক মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তর গবেষণা করেছেন। রুমেলের ডেড বাই দ্য গভর্নমেন্ট বইয়ের 13 নাম্বার টেবিলে পাকিস্তানের জেনোসাইড উঠে আসে। রুমেল গবেষণা করে বলছে পাকিস্তান আর্মি 15 লাখ মানুষ হত্যা করেছে এবং আওয়ামী লীগ 1,50,000 বিহারিদের হত্যা করেছে। টোটাল নিহত হয়েছে 17,25,000। রুমেলের আরো একটা বিখ্যাত বই স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইডেও পাকিস্তানের গণহত্যার পরিসংখ্যান উঠে আসে। এই বইয়ের চ্যাপ্টার 8-এ স্ট্যাটিস্টিক্স অফ পাকিস্তান ডেমোসাইড এস্টিমেটস ক্যালকুলেশন তুলে ধরেছেন রুমেল দাবি করেন 267 দিনের কম সময়ে পাক বাহিনী 15 লাখ পূর্ব পাকিস্তানিদের হত্যা করে, 1 কোটি মানুষ শরণার্থী হয়। অপরদিকে বাংলাদেশ 1,50,000 অবাঙালি বা বিহারিদের হত্যা করেছে। এই যুদ্ধের ফলাফল হচ্ছে পাকিস্তান এখানে পরাজিত হয়। রুমেলের এই পরিসংখ্যানটা অনেক প্রিসাইজ একটা পরিসংখ্যান। আমরা যদি রুমেলের বইয়ের 8 নাম্বার চ্যাপ্টারে 8.1 ও 8.2 এই দুইটি টেবিলের ফলাফল ভালোভাবে দেখি, তাহলে দেখা যায় এস্টিমেট ডেডের লো ক্যাটাগরি সংখ্যা আছে 3 লাখ, মিড ক্যাটাগরিতে আছে 15 লাখ, হাই ক্যাটাগরিতে আছে 30 লাখ। নন বাঙালি হত্যার টেবিলে লো ক্যাটাগরিতে আছে 50,000, মিড ক্যাটাগরিতে আছে 1,05,000, হাই ক্যাটাগরিতে আছে 5 লাখ। পুরো পরিসংখ্যান সম্পর্কে রুমেল অনুমান দেন পাকিস্তান কর্তৃক বাংলাদেশে হত্যার সংখ্যা 3 লাখ থেকে 30 লাখ পর্যন্ত হতে পারে, তবে তিনি বিচক্ষণ সিদ্ধান্ত হিসাবে 15 লাখ গ্রহণ করছেন। আবার নন বাঙালি ও বিহারি হত্যা নিয়ে রুমেলের অনুমান হচ্ছে সংখ্যাটা 50,000 থেকে 5 লাখ পর্যন্ত হতে পারে, কিন্তু বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে রুমেল 1,50,000 পর্যন্ত গ্রহণ করতেছেন। রুমেল যেহেতু একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং এক্সপার্ট পরিসংখ্যানবিদ, সেহেতু তিনি পরিসংখ্যানের মাধ্যমে ম্যাথমেটিক্যালি গেস করার চেষ্টা করতেছেন, অনুমান করার চেষ্টা করতেছেন সংখ্যাটা কত, এবং সে ম্যাথমেটিক্যালি বলার চেষ্টা করতেছেন যে সংখ্যাটা 15 লাখ, যেটাও আমাদের দাবি করা 30 লাখের ধারে কাছেও নাই। বিখ্যাত ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক ছিলেন, স্যার আব্দুল মমিন চৌধুরী তার বই বিহাইন্ড দ্য মিথ অফ 3 মিলিয়ন বইয়ে ডেমোগ্রাফিক রিয়েলিটি তুলে ধরেন। সেই সময় দেশে প্রায় 7 কোটি মানুষ ছিল, 68,000 গ্রাম ছিল। যদি 3 মিলিয়ন মানুষকে হত্যা করা হয় তাহলে প্রতি গ্রামে অন্তত পক্ষে 45 জন করে মানুষ নিহত হওয়ার কথা, আর যদি 1 মিলিয়ন বা 10 লাখও মানুষ নিহত হয় তাহলে অন্তত পক্ষে প্রতি গ্রামে 15 জন করে নিহত হওয়ার কথা। 2022 সালের আদমশুমারি অনুসারে বর্তমানে বাংলাদেশের গ্রামের সংখ্যা 90,000 প্লাস মাইনাস। সো আমরা যদি এই 3 মিলিয়ন বা 30 লাখকে 90,000 দিয়েও ভাগ করি তাহলে সংখ্যাটা হয় 33.33। তার মানে প্রত্যেকটা গ্রামে অন্তত পক্ষে 33 জন করে নিহত পাওয়ার কথা, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তো সেই কথা বলে না। আপনার আমার গ্রামে তো আমরা 33 জন করে নিহত দেখি না। হ্যাঁ, এটা সত্য, মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেক গ্রামে ব্যাপক গণহত্যা হয়েছে, 100-150 মানুষও কিছু কিছু গ্রামে মারা গেছে, কিন্তু তারপরেও ওই এক্সেপশন গুলা বাদ দিলেও বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম তো দূরে থাক, কয়েকটা থানা ঘুরেও বা একটা থানার একটা টোটাল থানা ঘুরেও 30 জন মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা বের করাও খুব ডিফিকাল্ট হবে। লেখক আব্দুল মমিন চৌধুরী খুব ভালো একটা এক্সাম্পল নিয়ে আসছেন। তিনি লিখেন যে শেখ মুজিবের বন্ধু ও গণপরিষদের সদস্য আব্দুল মুহাইমিন বলেন, গণপরিষদের সদস্য হিসেবে আমাকে পুরো নোয়াখালী জেলার হতাহতের সংখ্যা বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পুরো নোয়াখালী ঘুরে এমনকি নিহত রাজাকারের সংখ্যা যোগ করার পরও আমার কাছে সংখ্যা ছিল 7,000-এর কম। মুক্তিযুদ্ধের সময় যে কয়টা জেলায় অনেক বেশি সংঘর্ষ হয়েছে তার মধ্যে নোয়াখালী ছিল অন্যতম। বাংলাদেশে বর্তমানে জেলা 64টি, কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল 19টি। সেই 19টি জেলার মধ্যে উল্লেখযোগ্য জেলা মানে যেখানে অনেক বেশি ফাইট হয়েছে, সেখানে যদি রাজাকারের সংখ্যা মিলায়ও টোটাল সংখ্যাটা 7,000 পাওয়া যায়, তাহলে অন্য তুলনামূলক যেগুলোতে কম যুদ্ধ হয়েছে বা অত বেশি অ্যাট্রসিটি হয় নাই সেগুলোতে সংখ্যা কত হবে। সো গ্রাউন্ড রিয়েলিটি বলছে কোনোভাবে সংখ্যাটা 3 লাখের বেশি হবে না। সো ইটস ক্লিয়ার, মুক্তিযুদ্ধের সময়কালে যত আন্তর্জাতিক পত্রপত্রিকা ছিল, নিউজ উইকের মুক্তিযুদ্ধের পরবর্তী রিপোর্টে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি 1.5 মিলিয়ন। এরপর আমরা দেখলাম মুক্তিযুদ্ধের সময়কাল যত সাংবাদিক ছিলেন, পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে সকল জিওপলিটিক্যাল এক্সপার্টরা এটা নিয়ে গবেষণা করেছেন, সবাই বলছেন যে 30 লাখ সংখ্যাটা অতিরঞ্জিত। 30 লাখ মানুষ কোনোভাবে ফ্যাকচুয়ালি মারা যেতে পারে নাই বা মারা যায় নাই। এরপর আমরা ইনস্টিটিউশনাল একাডেমিক যে গবেষণাগুলো দেখেছি, এটার মধ্যে আমরা নরওয়ের পিস এবং সুইডেনের উপসালার যৌথ উদ্যোগে করা সংখ্যাটা পেয়েছি 58,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে জরিপ করেছে, গ্রাউন্ড জরিপ, সে জরিপে আমরা পেয়েছি সংখ্যাটা হচ্ছে 2,69,000। এবং সর্বশেষ কলেরা হসপিটাল বা IDDRC যারা গ্রাউন্ডে গিয়ে গবেষণা করেছে, তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আমরা পেয়েছি প্রায় 5 লাখের কাছাকাছি। সো ইন্ডিপেন্ডেন্ট যত গ্রাউন্ড সার্ভে হয়েছে, কোন সার্ভের হিসেবে কিন্তু 5 লাখ ক্রস করতে পারেনি। এরপর আমরা বিখ্যাত একাডেমিক শর্মিলা বোসের গবেষণা থেকে পেয়েছি সংখ্যাটা 50,000 থেকে 1 লাখ। এরপর বিশ্ববিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং পরিসংখ্যানবিদ রুমেল থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি 1.5 মিলিয়ন। সো এই পর্যন্ত আমরা যতগুলো নিউজ পেপার, যতগুলো সাংবাদিক
এরপর যতগুলো একাডেমিক গবেষণা, ইনস্টিটিউশনাল, গ্রাউন্ড সার্ভে সবগুলো মিলিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি 1.5 মিলিয়ন, যেটাও 30 লাখের ধারে কাছেও না। এখন প্রশ্ন আসে, সকল ধরনের গবেষণা রিসার্চের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যা যদি আমরা 1.5 মিলিয়ন বা 15 লাখ পাই, তাহলে 4 জানুয়ারি প্রাবদা বা এর আগে পূর্বদেশ বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিভাবে 30 লাখ বলেছিল, বা এই 30 লাখ সংখ্যাটা প্রাবদা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোথা থেকে আসলো? 1972 সালের 4 জানুয়ারি সোভিয়েত দৈনিক প্রাবদা রিপোর্ট করে ওভার 30 লাখ স্কিল্ড বাই পাক ফোর্সেস। প্রাবদা এই 30 লাখ সংখ্যাটা কোথা থেকে পেয়েছে? ইয়াহিয়া জান্তাকে ফাঁসি দেওয়ার সময় 1971 সালের 22 ডিসেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকায় শত্রু দখলদার বাহিনীর প্রায় 30 লাখ নিরীহ মানুষ এবং 200-এরও বেশি বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করে। পূর্বদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ওই প্রতিবেদনে স্পষ্ট করে লিখেছেন, কত লাখ মানুষ মারা গেছে কেউই সঠিক সংখ্যা জানে না, আমাদের এর উত্তর বের করতে হবে। তাহলে পূর্বদেশে 22 ডিসেম্বর টাইটেলে দেয় 30 লাখ মানুষ মারা গেছে, আর ভিতরে গিয়ে লেখে যে কত মানুষ মারা গেছে এটা হিসেব নয়, বাট আমাদের এটা বের করতে হবে। কিন্তু পরবর্তীতে 4 জানুয়ারি প্রাবদা সেই 30 লাখ নিয়ে গিয়েই টাইটেল করে যে পাকিস্তান 30 লাখ মানুষকে হত্যা করছে। 22 ডিসেম্বর পূর্বদেশের এই 30 লাখ নিহতের শিরোনাম প্রকাশ হওয়ার কয়েকদিন পর, মানে 4 জানুয়ারি রাশিয়ান পত্রিকা প্রাবদা নিউজ করে বসে যে 30 লাখ মানুষ নিহত হয়েছে, এবং এটা তারা তাদের নিজস্ব প্রতিবেদকের টাইটেলে প্রকাশ করে। কিন্তু এখান থেকে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে 22 তারিখে যেহেতু পূর্বদেশ প্রকাশ করছে, 22 তারিখের পূর্বদেশের শিরোনামটাই জাস্ট প্রাবদা তাদের ওখানে নিজস্ব প্রতিবেদকের নামে বসায় দিয়েছে। এবং পরবর্তীতে প্রাবদার বরাত দিয়ে ইএনএ ইস্ট নিউজ এজেন্সি নিউজ করে যে দখলদার বাহিনী বাংলাদেশে 30 লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। সো এই যে ইএনএ যে বরাত দিচ্ছে, ওরা কিন্তু প্রাবদাকে বরাত দিচ্ছে। আর প্রাবদা বরাত না দিলে এটা বোঝা যাচ্ছে যে নিউজ 22 তারিখে প্রকাশ হয়েছে তারা সে 22 তারিখের নিউজ থেকে এটা নিয়েছিল, নাইলে এই নিউজ তারা কোথা থেকে নিয়েছে বা এটার সোর্স কি সেটা কিন্তু তারা মেনশন করেনি। এখন প্রশ্ন আসতে পারে, এই যে পূর্বদেশ প্রাবদা যে নিউজগুলো ছাপতেছে এগুলোর সাপ্লায়ার কারা ছিল? এই যে প্রোপাগান্ডামূলক নিউজগুলো, এগুলোর অন্যতম সাপ্লায়ার ছিল ভারত। মুক্তিযুদ্ধের সময় বাঙালি সেনাদের অস্ত্র দিয়ে সাহায্য করা, ভেতরে ঢুকে যুদ্ধ চালানোর পাশাপাশি তারা মিডিয়া দিয়েও প্রোপাগান্ডা ওয়ার চালিয়েছিল। All the news that the international media was getting about this was from the Indian perspective, or the journalists who were allowed to visit India, or the articles that were published by foreigners who were getting the Indian views. আমরা এখন এসে এটা আরো খুব ভালোভাবে রিলেট করতে পারবো যে 5 আগস্ট হাসিনার পতনের পর ভারত যে প্রোপাগান্ডা চালিয়েছিল যে বাংলাদেশে জেনোসাইড হচ্ছে, হিন্দু জেনোসাইড হচ্ছে। আমি জানি না যে তারা জেনোসাইডের মানে বুঝে কিনা, সো তারা এটাকে যখন জেনোসাইড পর্যন্ত নিয়ে গিয়েছিল, জাস্ট ইমাজিন ওই সময় নিউজটাকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছিল। শুধু তাই না, আমরা ভারত পাকিস্তান যে কাশ্মীর ইস্যুতে রিসেন্টলি যে সংঘর্ষটা হয়েছে, সেই সংঘর্ষে ভারতীয় মিডিয়া করাচি দখল করে ফেলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পালায় গেছে, সেনাপ্রধান সারেন্ডার করে ফেলছে, এই ধরনের সমান গুজব ছড়াইছে। সো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 5 আগস্ট এবং ভারত পাকিস্তান যুদ্ধের পরে জানে ভারতীয় মিডিয়া কি জিনিস। সো এই ভারতীয় মিডিয়ায় 1971 সালে এই সেম রকম প্রোপাগান্ডা চালিয়েছিল, এবং এটা যে আমি কনসিকুয়েন্স বা অনুমান করে বলতেছি বিষয়টা কিন্তু এমন না। 1971 সালে ভারত যেখানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভারত যে ক্যাজুয়ালিটি নিয়ে মিথ্যা বয়ান বা মিথ্যা সংখ্যা বলতেছে, এটা সরাসরি ব্রিটিশ মিডিয়াতে উঠে আসে। ব্রিটিশ মিডিয়া সরাসরি বলে যে ভারতীয় দিক থেকে যে নিউজগুলো যাচ্ছে এই নিউজগুলো হচ্ছে সাসপেক্ট, সন্দেহজনক, এবং তারা ভারতীয় মিডিয়ার স্ট্যান্ডার্ড নিয়েও প্রশ্ন করে। এই জন্য তারা বলে যে ভারতীয় মিডিয়ার এই জিনিসগুলো বিলিভ করা যাবে না। But reports coming from Indian news agencies should be just as suspect. A long-standing bitterness between India and Pakistan does not make for the most objective reporting standards. পূর্বদেশে 30 লাখ নিহতের সংখ্যা ছাপে 22 ডিসেম্বর, এবং ইন্টারেস্টিংলি মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্যাটায়ার চরমপত্র শো প্রচার করা হতো, সেই চরমপত্র শোয়ে 16 ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে তখনই বলে ফেলেছিল যে 30 লাখ মানুষের রক্ত দিয়ে গোসল করছে ইয়াহিয়া। এবার আসেন, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পড়া হতো, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথা থেকে পরিচালিত হতো? সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো ভারতের কলকাতা থেকে। The propaganda, most of the propaganda made by Indian radio at that time, Akashbani. পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে সারলো না, কোনো প্রকার রিসার্চ, গবেষণা, অনুসন্ধান, মাঠ জরিপ ছাড়াই সেদিন ইমিডিয়েটলি ঘোষণা করে দেওয়া হলো পাকিস্তান বাহিনী 30 লাখ মানুষ হত্যা করছে। আরো ইন্টারেস্টিংলি হচ্ছে শেখ মুজিব লন্ডনের একটা লাইডিজে মিলিয়ন বলছিল, কোনো স্পেসিফিক নাম্বার বলেনি, কিন্তু পরবর্তীতে যখন প্রধান এবং ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ শেষে বাংলাদেশে আসে, এরপর থেকে শেখ মুজিব স্পেসিফিক 3 মিলিয়ন বলতে শুরু করেছিল। মোস্ট ইম্পর্টেন্টলি মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল মুক্তিযোদ্ধারা লেখালেখি
করেছেন বা পরবর্তী সময়ে যারা গবেষণাধর্মী লেখালেখি করেছেন, অথবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সকল কলা কৌশলীরা পরবর্তীতে লেখালেখি করেছেন, তারা স্পষ্টভাবেই তাদের বিভিন্ন লেখায় তুলে নিয়ে এসেছেন যে তাদের সংবাদের অন্যতম সোর্স ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র। সো এটা পরিষ্কার যে 3 মিলিয়ন সংখ্যাটা ভারতের নোংরা রাজনীতির সেট করে দেয় একটা সংখ্যা। শর্মিলা বোস সিজন ও লিও রোজের বইয়ের উদ্ধৃতি দিয়ে ডেডলি নকিং বইয়ে উল্লেখ করেন, আমি যদি কোট করি, ভারত পাকিস্তান নৃশংসতার শিকারের সংখ্যা 30 লক্ষ নির্ধারণ করেছিল এবং এখনো এই সংখ্যাটি সাধারণত উল্লেখ করা হয়। আমরা 1971 সালের বাংলাদেশ ইস্যুতে দায়িত্বশীল পদে থাকা 2 জন ভারতীয় কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছিলাম। 71 সালে গৃহযুদ্ধের কারণে বাংলাদেশে নিহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলে একজন উত্তর দেন প্রায় 3 লাখ। তারপর যখন তিনি তার সহকর্মীর কাছ থেকে অস্বীকৃতিমূলক দৃষ্টিতে তাকান, তখন তিনি এটিকে 3 লাখ থেকে 5 লাখ করে দেন। আমার কাছে সবচেয়ে ফানি বা আইরনি লেগেছে যে এম আর আখতার মুকুল 16 ডিসেম্বরে 30 লাখ মানুষ মারা গেছিল বলেছিলেন চরমপত্রে। সে এম আর আখতার মুকুল আমি বিজয় দেখেছিলাম একটা বই লেখে সেই রেডিওর এক্সপেরিয়েন্স নিয়ে। সেখানে তিনি লেখেন যে পাক বাহিনী এই দেশের 10 লাখ মানুষকে হত্যা করছে। আশা করি যারা এইটুকু পর্যন্ত দেখেছেন তাদের মধ্যে আর এই প্রশ্ন নাই কেন বিশ্বজুড়ে 30 লাখ সংখ্যাটা স্বীকৃতি পায়নি, এমনকি কেন স্বয়ং বাংলাদেশিরাই 30 লাখ সংখ্যাটাকে বিতর্কিত মনে করে, এবং 30 লাখ সংখ্যাটা কোথা থেকে এসেছে, কিভাবে এস্টাবলিশ হয়েছে, কারা এস্টাবলিশ করেছে। শুধু তাই না, মুক্তিযুদ্ধে যে 3 লাখ নারী ধর্ষিত হয়েছে বলা হয়, এটাও একটা মিথ। ভিডিও বড় হয়ে গেছে দেখে আজকে ভিডিওতে সেই মিথ আর ডিবাঙ্ক করলাম না। লাস্ট ইন লিস্ট, এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে এত তর্ক বিতর্ক থাকার পরেও গত 50 বছরেও কেন মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে একটা জরিপ করা গেল না? ডক্টর আব্দুল মুমিন চৌধুরী বিহাইন্ড দ্য মিথ অফ 3 মিলিয়ন বইয়ে লিখেন, 1971 সালের যুদ্ধে ক্ষয়ক্ষতি ও নিহতের তথ্য সংগ্রহের জন্য 1972 সালের 29 জানুয়ারি ডিআইজি আব্দুর রহিমকে চেয়ারম্যান করে 12 সদস্যের একটি কমিটি গেজেট আকারে প্রকাশ করা হয়। শুধু তাই না, মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে 2000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের মধ্যেই থেমে থাকেনি, সরকারিভাবে বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকায় ব্যাপক প্রচারণা চালানো হয়, যারা মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা বা ডাটা উপাত্ত তথ্য দিতে পারবে তাদের পরিবারকে 2000 টাকা করে দেয়া হবে। আমরা গোল্ডের দামের সাথে কম্প্যারিজন করে তৎকালীন 2000 টাকা বর্তমানে কত হয় সেটার একটা অনুমান করার চেষ্টা করেছি। সেই হিসাবে তৎকালে 2000 টাকা বর্তমানে 23,04,838 টাকা হয়। এত বড় পুরস্কার ঘোষণার পরও কতগুলো আবেদন পড়েছিল জানেন? সারা দেশ থেকে তথ্য সংগ্রহের পর প্রায় 1 বছর পর কমিটি মাত্র 56,743 জন নিহতের তালিকা প্রকাশ করতে পেরেছিল। এই 56,000 নিহতের তালিকার রিপোর্ট যখন শেখ মুজিবের কাছে নিয়ে যায়, শেখ মুজিব মেজাজ হারিয়ে রাগান্বিত হয়ে সে রিপোর্ট মেঝেতে ছুঁড়ে ফেলে এবং ছুঁড়ে ফেলে ওই কমিটি প্রধানকে বলে যে আমি 30 লাখ ঘোষণা করেছি, তোমরা ইভেন 3 লাখ সংখ্যাও নিয়ে আসতে পারলাম না, কি রিপোর্ট তৈরি করছো? তোমার রিপোর্ট তোমার কাছে রাখো, আমি যেটা বলছি সেটাই বহাল থাকবে। এমনকি তৎকালীন আওয়ামী অর্থমন্ত্রী আব্দুল মোহাইমিন চৌধুরী বলেন 72,000 আবেদন এসেছিল, যাদের মধ্যে 50,000 পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এর মধ্যে ভুয়া আবেদন ও রাজাকারের পরিবারের আবেদনও ছিল। তাই জরিপ হয়েছে বলাটা ঠিক হবে না, জরিপ হয়েছে, কিন্তু পাপা যেহেতু বাধা দিয়েছে সেটা আর প্রকাশ পায়নি, এবং পাপা যেহেতু 30 লাখ বলেছে বহাল থাকবে সেটাই বহাল থেকেছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়া এই দলটি, যারা 50 বছরের মধ্যে 30 বছরের দেশ শাসন করেছে, তারা আর কোনো জরিপ করেনি, কারণ পাপার কথাই শেষ কথা। হোয়াট ইজ মাই বটম লাইন? ভারতে সেট করে দেওয়া 30 লাখ সংখ্যাটা যখন স্বৈরাচার মুজিবের মাধ্যমে এস্টাবলিশ হয়, তখন ফ্যাকচুয়ালি এটা আন্তর্জাতিক বিশ্ব বা পাকিস্তান বা কারো কাছে গ্রহণযোগ্য হওয়া তো দূরে থাক, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। শহীদেরা মরে গিয়েও 50 বছর এই সংখ্যা রাজনীতির কারণে তারা মুক্ত হতে পারেনি। তাই যদি সম্ভব হয় মুক্তিযুদ্ধের ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন এখনো আছে, ডেটাগুলো এখনো কালেক্ট করা যাবে, একটা স্বাধীন নিরপেক্ষ জরিপ করে শহীদদের মুক্তি দেয়া হোক। সত্য মানুষকে মুক্তি দেয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।